অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজ আমরা মৌলিক অজৈব রসায়নের ক্লাস শুরু করছি। অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থী তোমরা 20-21, আজ আমরা প্রথম ক্লাস শুরু করছি মৌলিক অজৈব রসায়নের পেরিয়ডিক ক্লাসিফিকেশন পর্যায় শ্রেণী বিভাগ অর্থাৎ পর্যায় সারণী এর মৌলসমূহ নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে তোমরা জানো যে পর্যায় সারণী কি। মেন্ডেলিফের পর্যায় সারণী তোমরা জানো যে মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছিলেন এবং পরবর্তীতে কতগুলো ত্রুটির কারণে আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয় এবং এই পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে নির্দিষ্ট ব্যবধান পরপর মৌলগুলোর ধর্মের পুনরাবির্ভাব ঘটে। আজ আমরা সেই পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহকে যে কয় ভাগে ভাগ করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহকে 4 ভাগে ভাগ করা যায়। এস ব্লক মৌলসমূহ, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল। এস ব্লক মৌল বলতে কি বুঝো? আমরা জানি যে মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রন যদি এস অরবিটালে যায় তাহলে তাদেরকে আমরা এস ব্লক মৌল বলবো। এস ব্লক মৌল আমরা ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি, যেমন হাইড্রোজেনের 1s1, লিথিয়াম 3, 1s2, 2s1, সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1। অর্থাৎ তোমরা লক্ষ্য করো যে এই ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রন যদি এস অরবিটালে যায় তাহলে তাদেরকে আমরা এস ব্লক মৌল বলবো। পর্যায় সারণীতে গ্রুপ 1, গ্রুপ 2 এবং হিলিয়াম এ শ্রেণীভুক্ত। অর্থাৎ এস ব্লক মৌল নিয়ে আমরা আলোচনা করছি। মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি শেষ ইলেকট্রন এস অরবিটালে যায় তাহলে তাদেরকে আমাদের এস ব্লক মৌল বলে। আমরা কয়েকটি উদাহরণ দেখিয়েছি। এখানে যদি ম্যাগনেসিয়াম লিখতাম তাহলে শেষ ইলেকট্রন এখানে 3s2 অর্থাৎ বাইরের কক্ষে 2টি ইলেকট্রন হতো। আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা লিখতাম তাহলে এখানে ইলেকট্রন 3s2 এটি হতো। অর্থাৎ শেষ ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রন যদি এস অরবিটালে যায় তাহলে আমরা জানি তাদেরকে এস ব্লক মৌল বলে। পর্যায় সারণীতে তোমরা ইতিমধ্যে পড়েছ বা জেনেছ যে গ্রুপ 1 এটা বর্তমানে 1 আর 2, গ্রুপ 1 এবং 2 এবং হিলিয়াম এই 14টা মৌল এ শ্রেণীভুক্ত। হিলিয়াম
এ শ্রেণীভুক্ত, অর্থাৎ গ্রুপ 1 আগের যে নাম্বার ছিল রোমান সংখ্যা 1 দিয়ে লেখা হতো এবং গ্রুপ 2 রোমান সংখ্যা 2 দিয়ে লেখা হতো, এবং হিলিয়াম হলো 0 শ্রেণীর এই মৌল ছিল। তাহলে পর্যায় সারণীতে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এবং হিলিয়াম এ শ্রেণীভুক্ত মৌল, অর্থাৎ এস ব্লক মৌল। এরপরে এই 14টি মৌল, এরপর আমাদের পি ব্লক মৌল, এটি নিয়ে আমরা আলোচনা করব। পি ব্লক মৌল, পি ব্লক মৌল। একইভাবে ইলেকট্রন বিন্যাসে মৌলের যদি শেষ ইলেকট্রন পি অরবিটালে যায় তাহলে তাদেরকে পি ব্লক মৌল বলে। যেমন আমরা নাইট্রোজেন 7 এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি 1s2 2s2 2p3, অর্থাৎ শেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করেছে। এটি আরও উদাহরণ দেওয়া যায়, ফসফরাস 15 1s2 2s2 2p6 3s, এখানে 10 3s2 3p3। ক্লোরিন 17 যদি ইলেকট্রন বিন্যাস লেখা হয় 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ শেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করেছে। তাহলে এরা পি ব্লক মৌল। আর্গন 18 যদি আমরা লিখি তাহলে হবে আর্গন 18 1s2 2s2 2p6 3s2 3p6, শেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করেছে, তাই এদেরকে পি ব্লক মৌল বলে। পর্যায় সারণী গ্রুপ, বর্তমানে যে পর্যায় সারণী আছে সেটি গ্রুপ 13 14 15 16 17 এবং হিলিয়াম বাদে 18 নং। তাহলে 18 নং গ্রুপ, অর্থাৎ 13 14 15 16 17 এবং 18 এই গ্রুপে যে মৌলগুলি আছে সেগুলোকে পি ব্লক মৌল বলে। এখানে হিলিয়াম বাদে 18 নং গ্রুপের মৌল মোট 36টি মৌল এ শ্রেণীভুক্ত, অর্থাৎ পি ব্লক শ্রেণীভুক্ত। এই 36টি মৌল হবে আমাদের নতুন যে আবিষ্কৃত মৌল আছে 118 পর্যন্ত, এগুলো নিয়েই এটিকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এছাড়াও আমরা ডি ব্লক মৌল নিয়ে আলোচনা করব। ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। একইভাবে ইলেকট্রন বিন্যাসে কোনো মৌলের শেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে তাদেরকে ডি ব্লক মৌল বলে। যেমন স্ক্যান্ডিয়াম 21 এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি 1s2 2s2 2p6 3s2 3p6, এবার 4s2
টু আমাদের হয়েছে হচ্ছে 10 আর 18 দিয়ে 20, আর এখানে 3D একটি অরবিটাল রয়েছে। যদিও 4s পূরণ করার পরে 3D তে ইলেকট্রন আসে, আর শক্তিক্রম অনুসারে আগে 4s পূরণ করে তারপরে 3D তে, অর্থাৎ এখানে আমরা সাজাই লিখলে 3Dটা ভিতরে লেখা যায়। আর শক্তির ক্রম অনুসারে, অরবিটালের শক্তি ক্রম অনুসারে আগে 4s2 তারপর 3D1, কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস যদি সাজিয়ে লিখি তাহলে 3Dটা এখানে আগে আসে, কিন্তু ইলেকট্রন শেষে প্রবেশ করেছে ডি অরবিটালে, অর্থাৎ আমাদের এখানে 4s2 তারপরে 3D1, অর্থাৎ শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে, বিধায় আমাদের সংজ্ঞা অনুসারে এদেরকে ডি ব্লক মৌল বলে। হচ্ছে 10, 18, 20 আর 21। একইভাবে তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখলে এসে দাঁড়ায় ইলেকট্রন বিন্যাস 3D1, অর্থাৎ 4s2 আগে পূরণ করে তারপরে 3D1। স্ক্যান্ডিয়াম একইভাবে টাইটানিয়াম 22 এর ইলেকট্রন বিন্যাস এখানে 3D2 হবে, 3D2 4s2 আমরা এগুলো এখানে লিখে যাব। আয়রন 26 একইভাবে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, তারপর ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম 23, এটি যদি আমরা লিখি তাহলে এখানে 3D3 4s2। ক্রোমিয়াম 24 যদি ইলেকট্রন বিন্যাস লেখা হয়, ক্রোমিয়াম 24, তাহলে আমাদের এই ইলেকট্রন বিন্যাসে আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 এগুলো লিখব। তারপরে এখানে আমাদের 4s2 আর 24-এর 4, অর্থাৎ 3D4 হওয়ার কথা, কিন্তু কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ হয় তাহলে সেই ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল হয়। সেজন্য 4s থেকে একটি ইলেকট্রন 3D তে আসলে 4s অর্ধপূর্ণ হবে এবং 3Dও অর্ধপূর্ণ হবে এবং সেই ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল হবে। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এসে দাঁড়াবে আমাদের 4s1 আর এখানে 3D5, অর্থাৎ ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম 24 এটি এসে দাঁড়াবে 3D5 4s1। আয়রন 26 এটি যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে একইভাবে আমরা পুরোটা লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6। এখানে 4s2 আর 3D6, এখানে 26-এর 6 বসবে, 10, 18, 20 আর 26, অর্থাৎ আয়রনের শেষ ইলেকট্রন এখানে ডি অরবিটালে প্রবেশ করেছে। একইভাবে আমরা যদি কপার 29 যদি আমরা লিখি, কপার 29, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে 3D9 আর 4s2 হয় কপারের 29 হিসাবে, কিন্তু 4s থেকে একটি ইলেকট্রন 3D তে এসে 10টি হয়, অর্থাৎ পূর্ণ হয়ে যায়, 9 না হয় 10 হয়, 4s1 3D10। এটিও ব্যতিক্রম, অর্থাৎ একটি অরবিটাল পূর্ণ হয়েছে আর একটি অরবিটাল অর্ধপূর্ণ হয়েছে, ফলে এই ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল। জিঙ্ক একইভাবে, জিঙ্ক 30 এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে 4s2 শেষ ইলেকট্রনে ডিতে যাবে 3D10, অর্থাৎ এটি পূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা ডি ব্লক মৌলের সংজ্ঞা আমরা জানলাম।
যে ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে তাদেরকে ডি ব্লক মৌল বলে। ডি ব্লক মৌলের মধ্যে আরেকটি সংজ্ঞা আছে, সেটি হলো অবস্থান্তর মৌল। ডি ব্লক মৌলের মধ্যে যে সমস্ত ডি ব্লক মৌলের মধ্যে যারা সুস্থিত আয়ন গঠন করে, অর্থাৎ সুস্থিত আয়নিক অবস্থায় যদি ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে তাহলে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। আমরা তারই উদাহরণ দিয়ে দেখব অবস্থান্তর মৌল। আমরা যদি স্ক্যান্ডিয়াম +3 আয়ন যদি লিখি ইলেকট্রন বিন্যাস স্ক্যান্ডিয়াম +3 আয়ন, তাহলে এই দুইটি ইলেকট্রন আর 3D-তে আর একটা, মোট 3টি ইলেকট্রন চলে যাবে। 1s2 2s2 2p6 3s2 3p6 স্ক্যান্ডিয়াম +3 আয়ন। একইভাবে আমরা যদি এখানে আমরা যেটি আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখেছি এখানে, তাহলে যদি আমরা ফেরাস অবস্থায় ইলেকট্রন বিন্যাস লিখি, আমরা ফেরাস আয়রন +2 অর্থাৎ ফেরাস অবস্থায় ইলেকট্রন বিন্যাস যদি লিখি, তাহলে আমাদের এখানে বাইরের কক্ষের 4s2 থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে। তাহলে ফেরাসের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 আর 3d6, অর্থাৎ আমাদের 24 শেষে দাঁড়াচ্ছে 610 আর 18 আছে 24, অর্থাৎ বাইরের দুইটি ইলেকট্রন এখানে চলে গেছে ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাস। আরেকটি যদি আমরা ফেরিক অবস্থায় যদি লিখি ইলেকট্রন বিন্যাস এখানে +3, তাহলে ডি থেকে আরেকটি ইলেকট্রন এখান থেকে চলে যাবে। ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5, এটি হবে। অর্থাৎ আমাদের আয়রনের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডি ব্লক মৌল আয়রনের শেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করেছিল, সেজন্য আমরা এটিকে ডি ব্লক মৌল বলেছি। এবং অবস্থান্তর মৌলের যে সংজ্ঞা অনুসারে সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটাল এখানে অপূর্ণ আছে, অর্থাৎ ইলেকট্রন দ্বারা অপূর্ণ আছে, তাহলে এটাকে অবস্থান্তর মৌল বলা যাচ্ছে। অবস্থান্তর মৌল অর্থাৎ আয়রন একই সাথে ডি ব্লক এবং অবস্থান্তর, এখানে আমরা এটিকে তীর চিহ্ন দিয়ে দেখালাম। কিন্তু স্ক্যান্ডিয়াম +3 আয়ন এটি অবস্থান্তর মৌল নয়, কারণ 3D-তে আর কোনো এখন ইলেকট্রন নেই, ফলে এটি অবস্থান্তর মৌল নয়। তাহলে আমরা লিখতে পারি এটি অবস্থান্তর মৌল নয় স্ক্যান্ডিয়াম +3 আয়ন। কিন্তু স্ক্যান্ডিয়াম শুধু এটি ডি ব্লক মৌল। তাহলে স্ক্যান্ডিয়াম শুধু স্ক্যান্ডিয়াম 21, এখানে স্ক্যান্ডিয়াম যে মৌলটি এটি ডি ব্লক, কিন্তু স্ক্যান্ডিয়াম +3 আয়ন এটি ডি ব্লক নয়। আমরা একইভাবে জিঙ্ক যদি দেখি, জিঙ্ক +2 আয়ন, আমরা জিঙ্কের ক্ষেত্রে এটি জিঙ্ক +2 আয়ন যদি আমরা লিখি, জিঙ্ক +2 আয়ন, অর্থাৎ জিঙ্কের দুইটি ইলেকট্রন ত্যাগ করবে, বাইরের কক্ষ থেকে দুইটি ইলেকট্রন চলে যাবে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। তাহলে জিঙ্কের সুস্থিত আয়ন জিঙ্ক +2 আয়ন এর ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল অপূর্ণ নেই, অর্থাৎ 10টির কম ইলেকট্রন নেই, 10টি ইলেকট্রন আছে, বিধায় জিঙ্ক +2 আয়ন এটি অবস্থান্তর মৌল নয়। অবস্থান্তর
মৌল নয়, কিন্তু জিঙ্ক ডি ব্লক মৌল, ডি ব্লক। তাহলে আমাদের দুইটি বিষয় এখানে আমরা জানলাম ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে। একটি হলো যে শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করলে ইলেকট্রন বিন্যাসে আমরা জানলাম সেটিকে ডি ব্লক মৌল বলা হয়। যেমন এখানে আমরা স্ক্যান্ডিয়াম লিখেছি, আয়রন যেটি আমরা লিখেছিলাম 26 আয়রন, এটি ডি ব্লক মৌল, এবং জিঙ্ক এখানে 30, অর্থাৎ এটিও ডি ব্লক মৌল, শেষ ইলেকট্রন ডিতে গেছে। কিন্তু আয়রন যেটি ফেরাস অবস্থায় আছে তার ইলেকট্রন বিন্যাসে 4s2 থেকে এখানে দুইটা ইলেকট্রন চলে গেছে, এবং পরবর্তীতে ফেরিক অবস্থায় ডি অরবিটালে থেকে আরও একটি ইলেকট্রন চলে যেয়ে অর্ধপূর্ণ স্থিতিশীল আয়ন গঠন করেছে। কিন্তু স্ক্যান্ডিয়াম +3 আয়নে আমরা দেখছি এখানে ডি অরবিটাল ফাঁকা, অর্থাৎ কোনো ইলেকট্রন নেই। আর জিঙ্ক +2 আয়নে ডি অরবিটালে 10টি ইলেকট্রন আছে। তাহলে সংজ্ঞানুসারে অবস্থান্তর মৌলের সংজ্ঞা যেটি বলা হয় যে কোনো মৌল সুস্থিত আয়নিক অবস্থায় যদি ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকে, অর্থাৎ ডি ব্লক মৌলসমূহের মধ্যে যারা সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটাল অপূর্ণ থাকে, অর্থাৎ 10টির কম ইলেকট্রন থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে এখানে আয়রন এবং ফেরাস আয়ন, ফেরিক আয়ন এরা অবস্থান্তর মৌল, এবং ডি ব্লক আয়রন একাধারে ডি ব্লক এবং অবস্থান্তর মৌল। কিন্তু স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল, কিন্তু স্ক্যান্ডিয়াম +3 আয়ন স্থিতিশীল আয়ন, এটি অবস্থান্তর মৌল নয়। একইভাবে জিঙ্ক ডি ব্লক মৌল, কিন্তু জিঙ্ক +2 আয়ন, এটি অবস্থান্তর মৌল নয়। তাহলে আমরা অবস্থান্তর মৌলের সঠিক সংজ্ঞা আমরা জানলাম এবং ডি ব্লক মৌল সম্পর্কে জানলাম। এটি পর্যায় সারণীতে 3 নম্বর গ্রুপ থেকে এটি শুরু হয়েছে, এবং চতুর্থ পর্যায় থেকে এই ডি ব্লক মৌল শুরু হয়েছে। প্রথম পর্যায়ে স্ক্যান্ডিয়াম 21 থেকে আমাদের জিঙ্ক পর্যন্ত চতুর্থ পর্যায়ের মৌল, পঞ্চম পর্যায়ে ইট্রিয়াম 39 থেকে ক্যাডমিয়াম 48 পর্যন্ত মৌলসমূহ ডি ব্লক মৌল। এছাড়াও ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে ডি ব্লক মৌল আছে, যেটি পর্যায় সারণীতে মাঝখানে দেখানো হয় পর্যায়ের, অর্থাৎ 3 থেকে আমাদের 12 পর্যন্ত শ্রেণীগুলো ডি ব্লক মৌল। এরপরে আমরা লিখব এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল 4 নম্বরে এফ ব্লক মৌল। তাহলে আমরা একইভাবে ইলেকট্রন বিন্যাসে যদি আমরা শেষ ইলেকট্রন যদি এফ অরবিটালে প্রবেশ করে তাহলে তাদেরকে এফ ব্লক মৌল বলে। ল্যান্থেনামের পরে ল্যান্থেনাম 57 থেকে লুটেশিয়াম 71 পর্যন্ত এই 15টি মৌল ল্যান্থেনাইট সিরিজ বলে, এবং অ্যাক্টিনাম 89 থেকে লরেন্সিয়াম 103 অ্যাক্টিনিয়ামের পরবর্তী মৌলসমূহ, এবং অ্যাক্টিনিয়ামের পরবর্তী এই 15টি মৌল, অর্থাৎ অ্যাক্টিনিয়াম সহ মোট 15টি এই মৌলসমূহকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ। এই এফ ব্লক মৌলের মধ্যে আমাদের ল্যান্থেনাম 57 এবং অ্যাক্টিনিয়াম 89 এবং থোরিয়াম 90 এই 3টি মৌল ডি ব্লক এর মধ্যে পড়ে, কারণ এদের শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। এবং এই 3টি মৌল বাদে এফ ব্লক মৌলের সংখ্যা হলো 27টি। যেমন ল্যান্থেনাম 57 যদি আমরা লিখি, ল্যান্থেনাম 57, এটির ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি তাহলে এসে দাঁড়াবে আমাদের 1s2 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 3d10, এরপরে 4s2 4s2 4p6 4d10 4d10,
10 5 5 s2 5p 6 5p6 আর 6s2 আর শেষ ইলেকট্রন 5d1 অর্থাৎ ডিতে প্রবেশ করে। অরবিটালে যে শক্তি ক্রম অনুসারে আছে ল্যান্থেনাম 57 আছে 10 18 20 30 36 46 48 49 আর 6 55 56 57 অর্থাৎ ল্যান্থেনামের শেষ ইলেকট্রন কিন্তু ডি অরবিটালে প্রবেশ করেছে। ল্যান্থেনাম ডি ব্লক মৌল, ল্যান্থেনাম ডি ব্লক মৌল। তাহলে এফ ব্লক মৌল আমরা বলবো যে ল্যান্থেনামের পরে যেটি আছে সিরিয়াম 58 সিরিয়াম 58 এটির ইলেকট্রন বিন্যাসে এসে দাঁড়ায় 1s2 2s2 2p 6 3s2 3p 6 3d 10 4s2 4p 6 4d 10 5s2 5p 6 6s2 6s2 এখানে আমাদের 4 যেটি আছে আমরা এখানে 4f2 এই ইলেকট্রন শেষে এখানে প্রবেশ করবে, অর্থাৎ সিরিয়াম 58তে শেষ ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করেছে বিতায় এটিকে আমাদের এফ ব্লক মৌল বলা হচ্ছে। আমাদের যে অরবিটালের শক্তিক্রম আছে সে অনুসারে এখানে ইলেকট্রন ল্যান্থেনামের 5d3 না যে 4f যার কথা ছিল, কিন্তু ল্যান্থেনাম ডি ব্লক মৌল তাই এখানে শেষ ইলেকট্রন ডিতে গেছে। তাহলে আমরা ল্যান্থেনাম যে 57 এটিকে আমরা ডি ব্লকের মধ্যে রাখবো, ল্যান্থেনাম 57, ফলে এটি এফ ব্লকের উদাহরণ আমাদের সিরিয়াম 58। এখান থেকে আমরা উদাহরণ দিব, হচ্ছে 10 আর 18 2 20 30 36 আর 10 46 48 49 আছে 56 57 58, অর্থাৎ এর শেষ ইলেকট্রন 4f অরবিটালে প্রবেশ করেছে এটি। তাই আমাদের ল্যান্থেনাম 57 আমরা যেটি দেখলাম, ল্যান্থেনাম 57, অ্যাক্টিনিয়াম এসি, অ্যাক্টিনিয়াম 89 এবং থোরিয়াম 90, এই তিনটি মৌল ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। অর্থাৎ ল্যান্থেনামের ক্ষেত্রে আমরা একটু আগেই দেখলাম শেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করেছে। একইভাবে অ্যাক্টিনিয়ামের শেষ ইলেকট্রন 6d1 হয় এবং থোরিয়াম অর্থাৎ এটার শেষ ইলেকট্রন 6d1 এবং অ্যাক্টিনিয়ামের শেষ ইলেকট্রন 6d, এখানে ল্যান্থেনামের আমরা দেখেছি শেষ ইলেকট্রন 5d1, অ্যাক্টিনিয়ামের শেষ ইলেকট্রন হবে 6d1 এবং থোরিয়াম 90 শেষ ইলেকট্রন 6d2। অর্থাৎ এই তিনটি মৌল বাদে আমাদের মূল পর্যায় সারণীর থেকে আলাদা করে নিচে দেখানো হয়েছে। এই মৌলগুলোর গ্রুপ অবশ্যই 3 নম্বর গ্রুপে আছে, কিন্তু এটি ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের মৌল এফ ব্লক মৌলসমূহ। যখন প্রথম 4f ইলেকট্রন যায় তখন 4f শ্রেণী শুরু হয় এবং পরবর্তীতে যখন 5f ইলেকট্রন যায় প্রবেশ করে তখন 5f শ্রেণী, অর্থাৎ ল্যান্থেনামের পরবর্তী মৌলসমূহকে ল্যান্থেনাইট এবং যখন অ্যাক্টিনিয়ামের পরবর্তী মৌলসমূহকে অ্যাক্টিনাইট সিরিজ বলা হয়। অ্যাক্টিনিয়াম থেকে আমাদের এখানে লরেন্সিয়াম এখানে 103 এই মৌলগুলো আছে এবং আমাদের এখানে তাহলে আমরা জানলাম যে ল্যান্থেনাম 57, অ্যাক্টিনিয়াম 89 এবং থোরিয়াম 90, এই তিনটি মৌল বাদে এখানে বাকি যে 27টি মৌল এ শ্রেণী
ভুক্ত আছে, অর্থাৎ এ ব্লক মৌল হলো 27টি মৌল। এফ ব্লক মৌল 27টি মৌল এফ ব্লক মৌলের মধ্যে আছে। এবং এখানেও অবস্থান্তরের মতো অন্ত অবস্থান্তর মৌল বলা হয়, অর্থাৎ এখানে ভিতরে ডি অরবিটাল ছাড়াও এফ অরবিটাল অসম্পূর্ণ থাকে, তাই অবস্থান্তরের মধ্যে যেহেতু এই মৌলগুলো অবস্থান করে তাই এদেরকে আন্ত অবস্থান্তর মৌল বলা হয়। শিক্ষার্থী, আমরা আজ এ পর্যন্ত রাখছি যে আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলগুলোকে পর্যায় সারণীতে যে 4টি ভাগে ভাগ করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল ক্ষেত্রে আমরা দেখিয়েছি যখন 4F ইলেকট্রন যাওয়া শুরু করে তখন তাকে 4F অর্থাৎ ল্যান্থেনামের পরবর্তী যে মৌলগুলো আছে এবং অ্যাক্টিনিয়ামের পরবর্তী থোরিয়ামের পরে 91 থেকে শুরু করে 103 এই মৌলগুলো, এবং এদেরকে 5F শ্রেণী বলা হয়। এবং যেহেতু এই মৌলগুলো অবস্থান্তর মৌলের অবস্থান্তর মৌলের ভিতরে অবস্থান করে তাই এদেরকে আন্ত অবস্থান্তর মৌল বলা হয়। সকলকে অনলাইন ক্লাসের ধন্যবাদ জানিয়ে আমি সুস্বাস্থ্য কামনা করে অনলাইন ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।